সুপ্রিয় দর্শক শ্রোতা, যুদ্ধবিরতি ভেঙে আবারও ইরান নতুন করে মার্কিন গাড়িতে ভয়াবহ হামলা করেছে। ইতিমধ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের 20টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলে হামলা চালিয়ে আয়রন ডোম ধ্বংস করে দিয়েছে। পৃথিবীর মানচিত্রের দিকে ইসরায়েলকে নিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইরান। আপনি কি এই মতের সাথে একমত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই আন্তর্জাতিক সংবাদের থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইসরায়েলি বাহিনীর উপর 24 ঘন্টা হিজবুল্লাহর 24 দফা হামলা। আরো বিস্তারিত জানিয়ে দেব। ইরানের ভয়াবহ জবাব, 8 মার্কিন সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস। চুক্তির পর হরমুজের ড্রোন হামলাকে কাণ্ডজ্ঞানহীন বললেন ট্রাম্প। বাংলাদেশের সঙ্গে তিস্তা সহযোগিতার বিষয়ে ভারতের উদ্বেগের জবাব দিল চীন। আরো থাকবে, পাকিস্তানের হামলা নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে মোদি। এদিকে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনার সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা। রুশ ড্রোন এবং মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত 10। এবং সর্বশেষে জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই বলল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলি বাহিনীর উপর 24 ঘন্টা হিজবুল্লাহর 24 দফা হামলা। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন অবস্থান, সেনা সদস্য এবং সামরিক যান লক্ষ্য করে অন্তত 24টি হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহ দাবি করে ওই আক্রমণগুলো ইসরায়েলের সেনা সমাবেশ, মেরকুবা ট্যাঙ্ক, G9 বুলডোজার, সামরিক সরঞ্জাম এবং কিয়াম দেইর, সিরিয়ান তায়ের, হারপা, বায়দাত, রাশেব এবং নাকুবার মতো সীমান্ত এলাকাগুলোতে নতুন স্থাপিত কমান্ড সেন্টারগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মূলত ইসরায়েল কর্তৃক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননের গ্রাম এবং বেসামরিক নাগরিকদের উপর হামলার প্রতিবাদে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে গোষ্ঠী উল্লেখ করেছে। এই সামরিক অভিযানগুলোতে হিজবুল্লাহ ড্রোন, রকেট হামলা, কামানের গোলা এবং গাইডেড মিসাইল বা নির্দেশিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তারা বেশ কিছু হামলায় সুনিশ্চিত আঘাত হানার দাবি করেছে। অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়াহুদ আহরনা জানিয়েছে, লেবানন থেকে ড্রোনের অনুপ্রবেশের খবরের পর গভীর রাতে ইসরায়েলের আফার গ্যালিলিও অঞ্চলে কয়েক ঘন্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের বিমান বাহিনী লেবানন থেকে আসা সন্দেহভাজন আকাশযান ভূপাতিত করেছে। ইসরায়েল এই ঘটনাকে হিজবুল্লাহ কর্তৃক যুদ্ধবিরতি সমঝোতার আরেক লঙ্ঘন বলে অভিহিত করেছে। ইরানের ভয়াবহ জবাব, 8 মার্কিন সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তারা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের 8টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। তারা এই হামলাকে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের নতুন করে চালানো আগ্রাসনের বিরুদ্ধে একটি চূড়ান্ত জবাব বলে বর্ণনা করেছে। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের নৌবাহিনী, মহাকাশ প্রতিরক্ষা বাহিনী যৌথভাবে রাত থেকে 2টা থেকে 3টার মধ্যে এই অভিযান পরিচালনা করে। এতে 8টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে। এর মধ্যে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি, বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের সদর দপ্তরও রয়েছে। বাহিনীটি জানায়, এই অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ব্যবহার করা হয়েছে এবং এতে ওই স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, শত্রুপক্ষ ইরানের উপকূলীয় 5টি ঘাঁটিতে হামলা চালানোর পরই এই অভিযান পরিচালিত হয়। বিবৃতিতে বলা হয়েছে, আগ্রাসী শত্রু যার স্বভাব হলো প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং চুক্তি লঙ্ঘন করা, আজ ভোরে ইসলামী প্রজাতন্ত্র উপকূলীয় 5টি স্থানে হামলা চালায়। তারা দাবি করে এটি হরমুজ পানিতে অধিকার প্রবেশকারী একটি জাহাজের মুখোমুখি হওয়ার ঘটনায় আইআরজিসি নৌবাহিনী পদক্ষেপের জবাব দিয়েছে। আইআরজিসি বলেছে, সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতা ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক অনুযায়ী হরমুজ পানিতে নৌযান চলাচলের দায়িত্ব ইরানের উপরে ন্যস্ত। তারা আরো জানিয়েছে, এখন থেকে সেসব জাহাজ নিয়ম লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আগের চেয়ে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে শত্রুপক্ষ যে কোনো অজুহাতে আগ্রাসন চালালে, এমনকি গত রাত এবং আজ রাতের মধ্যে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা হলে তার জবাব হবে অত্যন্ত কঠোর এবং বিধ্বংসী।
চুক্তির পরও হরমুজের ড্রোন হামলাকে কাণ্ডজ্ঞানহীন বললেন ট্রাম্প। যুদ্ধবিরতি চুক্তির পরও হরমুজ মারিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগ তুলে ইরানকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনা থেকে তিনি যুদ্ধবিরতির চুক্তির একটি নির্বোধ এবং বোকামিপূর্ণ লঙ্ঘন বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, ইরান হরমুজ মারি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর দিকে অন্তত 4টি 1-to-N অ্যাটাক ড্রোন বা আত্মঘাতী ড্রোন ছুড়েছে। তিনি বলেন, ড্রোনগুলো একটি বড় এবং অত্যন্ত মূল্যবান পণ্যবাহী জাহাজের উপর দিকে টেকে সরাসরি আঘাত হানে। এতে জাহাজটি কিছু ক্ষয়ক্ষতি হলেও সেটি যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়। যুক্তরাষ্ট্রের বাহিনী বাকি 3টি ড্রোন ভূপাতিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, এটি স্পষ্ট যে তাদের যুদ্ধবিরতির চুক্তি একটি বোকামিপূর্ণ লঙ্ঘন। তবে ট্রাম্প এটি কোনো ঘটনার কথা উল্লেখ করেছে বা হামলাটি ঘটনা কখন ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানেনি। এদিকে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যম CNN কে জানিয়েছেন, হরমুজ মারিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার জন্য ওয়াশিংটন ইরানকে দায়ী করেছে। এই হামলার পর পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজ এবং সেখানে অবস্থানরত হাজারো নাবিককে সরিয়ে নিতে জাতিসংঘের চলমান অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে তিস্তা সহযোগিতার বিষয়ে ভারতের উদ্বেগের জবাব দিল চীন। তিস্তা নদীর সম্মানিত ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধারের প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন ব্যক্ত করেছে চীন। বাংলাদেশ চীন সহযোগিতায় তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছে বেইজিং। ভারতের উদ্বেগ নিয়ে এক প্রশ্নের জবাবে বেইজিং এ চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন সাংবাদিকদের বলেন, আমি জোর দিয়ে বলতে চাই, চীন বাংলাদেশ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়, বরং একটি তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত থাকা উচিত। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV বলেছে, তিস্তা অববাহিকা ভারতের উত্তর পূর্বাঞ্চল এলাকার অত্যন্ত কাছাকাছি অবস্থিত, আর এটি ঢাকা বেইজিং যৌথ উদ্যোগ নিয়ে নয়াদিল্লির উদ্বেগের মূল কারণ। চীনের ভাষ্য, তিস্তা প্রকল্পটি বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। গো জিয়াকুন বলেছেন, তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার একটি জীবিকা কেন্দ্রিক প্রকল্প যাকে বাংলাদেশে অত্যন্ত গুরুত্ব দেয়। চীন এই প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে উন্নয়ন কৌশলের সমন্বয় আরো জোরদার করতে এবং বাণিজ্য পানি সম্পদ ব্যবস্থা এবং জনকল্যাণ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্প্রসারণে চীনের প্রস্তুত। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পশ্চিমবঙ্গ খলিলুর রহমান বলেছেন, দুই দেশের বিশেষজ্ঞরা প্রথমবার এই প্রকল্পটির উপর একটি কারিগরি সম্ভাব্যতা যাচাইয়ের কাজ পরিচালনা করবেন। পাকিস্তানের হামলায় নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে মোদি। পাকিস্তানের সঙ্গে হওয়া সামরিক সংঘাতে ভারতীয় বাহিনীর বেশ কয়েকজন সদস্যের নিহত সংখ্যা গোপন করার গুরুতর অভিযোগ উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে। প্রায় 13 মাস আগে সংঘটিত ওই লড়াইয়ে ভারতের 6 জন সেনা সদস্য নিহত হওয়ার খবর সাম্প্রতিক আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর এই নিয়ে তীব্র রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দেশের প্রতিরক্ষা রাজনাথ সিং এর পদত্যাগ দাবি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে 2025 সালের মে মাসে পাকিস্তানের সঙ্গে 4 দিন ব্যাপী চলা এক রক্তক্ষয়ী সামরিক সংঘাতের সময় অপারেশন সিন্দুর পরিচালনা করা হয়েছিল। ওই অভিযানে ভারতের সেনাবাহিনীর 5 জন এবং বিমান বাহিনীর একজন মোট 6 জন সদস্য নিহত হন। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার এতদিন এই তথ্য দেশের সংসদ এবং জনগণের কাছে সম্পূর্ণ গোপন রেখেছিল। বিরোধী দলটির মতে নিহতের নাম দীর্ঘ 13 মাস পর প্রকাশ করার সরকার কেবল দেশের সংসদ বিভ্রান্ত করেনি, বরং জীবন উৎসর্গকারী বীর জওয়ানদের প্রাপ্য রাষ্ট্রীয় সম্মান এবং স্বীকৃতিতেও বঞ্চিত হয়েছে। নয়াদিল্লিতে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে কংগ্রেসের প্রাক্তন সেনা বিষয়ক বিভাগের চেয়ারপারসন অবসরপ্রাপ্ত রোহিত চৌধুরী এবং অবসরপ্রাপ্ত উইং কমান্ডার অনুপম আচার্য সরকার এই তীব্র সমালোচনা করেছেন। ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা। ভারতের অরুণাচল প্রদেশের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন আপার সুবেনসিরি জেলায় চীনা সামরিক বাহিনীর অনুপ্রবেশ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় উপজাতি সম্প্রদায়। তাদের দাবি, গত 6 বছরে পিপলস লিবারেশন আর্মি তাদের ঐতিহ্যবাহী চারণভূমি, শিকার অঞ্চল এবং কৃষি জমির একটি বড় অংশ দখল করে নিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং আনন্দবাজারের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সম্প্রতি আপার সুবেনসিরির ডেপুটি কমিশনের কাছে জমা দেয়া এক স্মারকলিপিতে নো ওয়েলফেয়ার সোসাইটি এর সভাপতি কেরু চাঁদের ওই চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেছেন। স্মারকলিপিতে কেরু চাঁদের উল্লেখ করেন, আমাদের পূর্বপুরুষদের যেসব জমিতে আমাদের কয়েক বছর আগে অবাধে যাতায়াত করতাম, বনের ফলমূল সংগ্রহ করতাম এবং গবাদি পশু চড়াতাম, সেই শিকার এবং চারণভূমি এখন চীনা সেনার দখলে চলে গেছে। আমরা দিন দিন আমাদের মাতৃভূমি হারাচ্ছি। সংগঠনের দাবি, আপার সুবেনসিরি তাংশিক রাজস্ব সরকারের
অধীনে থাকা অন্তত 5টি কৌশলগত স্থানে চীন তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। আঞ্চলিক সীমান্ত বরাবর বেইজিং অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের আধিপত্য বাড়াচ্ছে বলে অভিযোগ নৌ সম্প্রদায়ের। রুশ ড্রোন এবং মিসাইল হামলায় কাঁপলে ইউক্রেন, নিহত 10। ইউক্রেন জুড়ে আবার ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার দিনভর ওই হামলা অন্তত 10 জনের প্রাণ হারিয়েছে, আহত হয়েছেন আরো বহু মানুষ। এদিন বিকাল পর্যন্ত দফায় দফায় হামলা চলে, ফলে মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। আল জাজিরার খবর অনুসারে ইউক্রেনের দক্ষিণ পূর্ব দিকের শহর দিনিপ্রোতে একটি বড় মিসাইল হামলা হয়। সেখানকার গভর্নর আলেকজান্ডার হানজা জানান, ওই হামলায় 6 জন মারা গিয়েছেন এবং 29 জন আহত হয়েছেন। মূলত একটি স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান, সাধারণ মানুষের ঘরবাড়ি এবং তাদের গাড়ির উপর হামলা চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া তাদের সাধারণ স্থাপনায় আঘাত এনেছে, সেখানে উদ্ধার কাজ চলছে। তিনি ইউরোপকে নিজেদের সুরক্ষা ব্যবস্থা আরো শক্ত করার আহ্বান জানান। অন্যদিকে জাপোরজিয়া শহরে একটি যাত্রীবাহী মিনিবাসে ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে 2 পুরুষ এবং 1 নারী মৃত্যু হয়। 7 বছরের এক শিশু আহত হয় 8 জন। গভর্নর ইভান ফেরশেভ ওই রক্তাক্ত বাসের একটি ভিডিও পোস্ট করেছেন, যে বিকালে সেখানে আরেকটি ভ্যানে হামলা হলেও কেউ হতাহত হননি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই, বলল ইরান। কাতারের যুক্তরাষ্ট্রের কারিগরি দলের কর্মকর্তাদের সঙ্গে এই সপ্তাহে কোনো বৈঠকের পরিকল্পনা বর্তমানে নেই বলে জানিয়েছেন ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী কাজেম গরবাদি। বাতাস মিনিস্টার তাসনিমকে এক বক্তব্যে গরবাদি বলেছেন, কাতারের সঙ্গে আলোচনা সাময়িকভাবে চলছে, বিশেষ করে অপর পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে। তবে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত এই সপ্তাহে দোহায় কারিগরি পর্যায়ে ওয়ার্কিং গ্রুপের বৈঠক হওয়ার খবর আমরা নিশ্চিত করতে পারছি না। তিনি আরো বলেন, নির্ধারিত ওয়ার্কিং গ্রুপগুলোর আওতায় প্রথম দফার কারিগরি আলোচনার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলে এবং এ সময় স্থানীয় উভয় পক্ষের সম্মতি হওয়ার পর অনুষ্ঠিত হবে। এ বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। এর আগে আল জাজিরা ও একটা আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছিল, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কারিগরি পর্যায়ে আলোচনা মঙ্গলবার কাতার রাজধানী দোহায় অনুষ্ঠিত হতে পারে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনার পরিকল্পনা সম্পর্কে অবগত একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছিল, বৈঠকটি আগামী কয়েকদিনের মধ্যে দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নাম প্রকাশ না করা সত্ত্বেও ওই সূত্র জানায়, সমঝোতা স্মারক বাস্তবায়নের বিষয়টি নিয়ে কাজ করা কারিগরি দলগুলোর আগামী কয়েকদিনের মধ্যে দোহায় বৈঠকে বসার কথা রয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রশমনে যোগাযোগের চ্যানেলগুলো সক্রিয় রয়েছে এবং কারিগরি আলোচনা অব্যাহত থাকবে।